আপনি সরকারি হাসপাতালে গিয়ে কখনো শুনেছেন ঔষধ নাই, মেশিন নষ্ট, লোকবল নাই? যদি আপনি এই ধরনের কথা শুনে থাকেন তাহলে আজকের এই গবেষণার ফলাফল আপনার অবশ্যই জানা উচিত। সম্প্রতি পিপিআরসি নামে একটি প্রতিষ্ঠান, অর্থাৎ পাওয়ার পার্টিসিপেশন রিসার্চ সেন্টার, এই নামে একটি প্রতিষ্ঠান তাদের গবেষণায় আমাদের স্বাস্থ্য সেক্টর নিয়ে একটি চমকপ্রদ তথ্য হাজির করেছে। এবং এই গবেষণাপত্রটি স্বাস্থ্যমন্ত্রী সহ অন্যান্য স্বাস্থ্যের ব্যক্তিবর্গদের নিয়ে তারা প্রকাশ করেছে এবং প্রকাশ করেছে পিপিআরসির ফেসবুক পেজে। এই যে তারা টোটাল গবেষণাপত্রটি ইংরেজিতে লিখেছে এবং এই বিষয়টাকে আমি একটু আপনাদের সামনে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই, পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে। তাহলে চলেন শুরু করি। পিপিআরসি তাদের ফেসবুক পেজে গবেষণাপত্রটিকে ঠিক যেভাবে লিখেছে একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে পড়ে পড়ে একটু বুঝিয়ে দিতে চাই। তারা উল্লেখ করেছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিশনে পরিচালিত পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার এর নতুন এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। গবেষণায় দেখা গেছে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের 94% বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারে না হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ স্বাস্থ্যের যত বরাদ্দ দেওয়া আছে তার 94%ই ব্যয় করতে পারে না। বাংলাদেশের যত হসপিটাল আছে তার মধ্যে 94% হসপিটাল এই অর্থ জনগণের স্বার্থে বা জনগণের সেবায় ব্যয় করতে পারে না। অথচ একই সময়ে খেয়াল করবেন, ওই একই সময়ে মাত্র 25% প্রতিষ্ঠানে, মানে 25% হাসপাতালে প্রয়োজনীয় ঔষধের পর্যাপ্ত মজুদ ছিল এবং প্রায় 40% মেডিকেল টেকনোলজিদের পদ শূন্য ছিল। একটু খেয়াল করেন, এখানে 3টা পয়েন্ট: 94%, 22% এবং 40%। 94% হচ্ছে সরকার প্রতি বছর সরকারি হাসপাতালে একটা বরাদ্দ দেয়, একটি বাজেট দেয় প্রতিটি সরকারি হাসপাতাল। তার মধ্যে 94% হাসপাতালে সেই বরাদ্দ রোগীদের সেবায় ব্যয় করতে পারে না, মাত্র 6% হাসপাতালে পারছে। আমি যদি আরেকটু সহজভাবে বলি, ধরেন 100 হাসপাতালে সরকার বাজেট দিয়েছে যে জনগণের সাথে এত টাকা খরচ হবে, তার মধ্যে 94টা প্রতিষ্ঠানে সেই অর্থ জনগণের স্বার্থে খরচ করতে পারে না, মাত্র 6টি প্রতিষ্ঠান পারছে। বোঝাইতে পারছি? ঠিক একই সময়ে যদি আমরা একটু আসি, 22%, এখানে তো উল্লেখ করেছে এই সময়টাতে যতগুলো সরকারি হাসপাতাল আছে তার মধ্যে 22% হাসপাতালে ঔষধ মজুদ ছিল। আমরা যদি একটু ক্লিয়ার করি, ধরে নেন যে 100টি হাসপাতাল, তার মধ্যে 22টি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ঔষধ মজুদ ছিল। তাহলে একটা খেয়াল করেন, ওই পাশে সরকার বরাদ্দ দিছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ঔষধ কিনে নেয়। মাত্র 100 হাসপাতালের মধ্যে 22টি হাসপাতালে ঔষধ মজুদ ছিল অর্থ থাকা সত্ত্বেও। তারপরে 40%, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা সবসময় যেন পর্দার আড়ালে কাজ করে, মেডিকেল টেকনোলজিস্ট। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনি এই জিনিসটা একটু জেনে রাখেন। এটা আমরা সাধারণ মানুষ বা অনেক মানুষই জানে না। বাংলাদেশের যত পরীক্ষা নিরীক্ষা মেডিকেল সায়েন্সে, প্যাথোলজিক্যাল বলেন, রেডিওলজিক্যাল বলেন, এগুলো কিন্তু মেডিকেল টেকনোলজিস্টরা করে থাকে। তো এই সময়টাতে এত বরাদ্দ দেওয়ার পরও 40% মেডিকেল টেকনোলজিস্টের পদ শূন্য রয়েছে। তাহলে আপনি টেস্টটা কিভাবে করবেন? বুঝতে পারতেছেন? তাহলে কেন হাসপাতালের টেস্ট হয় না? সরকার কিন্তু বরাদ্দ দিছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এগুলোকে কাজে লাগায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কারা? ওই যে ডাক্তার সাহেবরা। ক্লিয়ার গেল? তারপরে তারা কি বলছে, তো এই যে পার্সেন্টেজের যে হিসেবটা, এই হিসেবটা যদি আপনাদেরকে আরেকটু আমি ক্লিয়ারলি বলি, যে মূল বার্তাটা, যে রিসার্চ প্রতিষ্ঠান তারা আসলে মূল বার্তাটা কি দিতে চাইছে। সরকারের কাছে অর্থ ছিল কিন্তু সেই অর্থ কার্যকরভাবে ব্যবহার করা যায়নি। অর্থাৎ সরকার অর্থের বাজেট দিচ্ছে কিন্তু সেটা ব্যবহার হয়নি, ফলে একদিকে টাকা অব্যবহৃত থেকেছে
অর্থাৎ টাকা একদিকে অব্যবহৃত থেকেছে, অন্যদিকে হাসপাতালে ওষুধের ঘাটতি এবং জনবল সংকট রয়েছে। আপনারা যে বলেন ওষুধ পাই না, এটা তো সত্য কথা, টেস্ট হয় না, এটাও সত্য কথা, কত কথা, সরকার তো সবই দিচ্ছে, কিন্তু এটা কি এক্সিকিউট করা হয় না। তারপরে তারা এই রিসার্চে কি বলছে আমরা একটু দেখি। এই রিসার্চ পেপারটি, গবেষণাপত্রটি প্রকাশ করা হয় হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে, এবং সেখানে বলা হয় বাংলাদেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সমস্যা অর্থের অভাব নয়, বরং বরাদ্দকৃত বাজেটকে কার্যকর স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর করতে না পারা। আমরা কিন্তু হাসপাতালে কোনো কিছু না পাইলেই বলে সরকার বাজেট দেয় না, ডাক্তারদের কিন্তু একটা কমন ডায়লগ সাংবাদিকদের সামনে। ক্লিয়ার বুঝতে পারছেন? আরও বলি যে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় সমস্যা আসলে অর্থের সমস্যা না, অর্থের মেইন সমস্যা হচ্ছে বরাদ্দকৃত যে অর্থটা এইটাকে সঠিকভাবে বন্টন করা হয় না, এটা হচ্ছে মূল সমস্যা। তারপর তারা কি বলছে একটু দেখি। গবেষণার ফলাফল উপস্থাপন করে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান, অর্থাৎ পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান তিনি এটাকে উপস্থাপনা করে ডক্টর হোসেন জিল্লুর রহমান স্বাস্থ্যখাতের জরুরি প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জানান এবং 3 ধাপের একটি রোডম্যাপ প্রস্তাব করেন। আমরা এই 3টে ধাপ একটু দেখব। 3টে ধাপ হচ্ছে একটি স্বল্প মেয়াদী, একটি মধ্যম মেয়াদী, একটি দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদে কি আছে? স্বল্প মেয়াদে আছে, স্বল্প মেয়াদে বলতে যে ধরেন যে স্বল্প মেয়াদে বলতে আমরা যেটা বুঝি যে অল্প সময়ের মধ্যে, অর্থাৎ স্বল্প মেয়াদে কি কি উদ্যোগ নিতে হবে, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ এবং ক্রয় প্রক্রিয়া সহজ এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থা। অর্থাৎ এই যে 3টে বিষয় স্বল্প মেয়াদে উদ্যোগ নিতে হবে, এই 3টে জিনিস দেখা যাচ্ছে সরকার চাইলে 1 মাস 2 মাসের মধ্যে এই উদ্যোগটা নিতে পারে, এই জন্য এটাকে বলা হয়েছে স্বল্প মেয়াদী। তাহলে কি বলছে? মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ, অর্থাৎ যারা পরীক্ষা নিরীক্ষা করে থাকে সেই মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ কিন্তু সরকার চাইলে 1 সপ্তাহের মধ্যে দিতে পারে, চাইলে 3 দিনের মধ্যেও দিতে পারে। সরকার যদি আরও ইমার্জেন্সি চায় 24 ঘন্টার মধ্যেও সম্ভব। এবং ক্রয় প্রক্রিয়া সহজ করতে হবে। আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থার যে সরঞ্জাম যা কিছু কিনা এটা খুব একটা কঠিন প্রসেস, এই প্রসেসটাকে তারা সহজ করতে বলছে। তারপর আসি ডিজিটাল মনিটরিং ব্যবস্থা উন্নত করা। ডিজিটাল মনিটরিং ব্যবস্থা আমি যদি একটু আপনাকে উদাহরণ দিই, ধরেন যে আপনার এটাকে কি বলে, ধরেন যে এই যে ঔষধ পায় না, হাসপাতালে গেলে কোন ওষুধটা সাপ্লাই থাকে বা সাপ্লাই থাকে না আমরা জানি না, এটা জানবো না কেন? ধরেন বান্দরবন একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা বান্দরবন সদর হাসপাতালে, জেলা হাসপাতালে ওইখানে এখন কি ওষুধ সাপ্লাই আছে আমি এখানে মোবাইলে বসে দেখতে পারবো। আবার ধরেন আমি যখন হাসপাতালে যাই ওয়ার্ডে কোন ডাক্তারের ডিউটি আমি কিন্তু জানি না। আমরা কিন্তু প্রায় সময় যে শুনি যে ডাক্তার নাই, মানে রাত্রবেলা গেলে তো আমরা কখনো ডাক্তার পাই না, ইন্টার্ন ডাক্তারদের পাই, মানে অরিজিনাল কোনো ডাক্তারদের পাই না। ধরেন যে এরকম যদি সিস্টেম করে প্রতিটা ওয়ার্ডের সামনে ডিজিটাল বোর্ডে তাদের নাম টানানো থাকবে, কখনকার ডিউটি, রানিং ডিউটি কার চলতে, আমি গেলেই দেখতে পাবো এইখানে এখন এই কয়জন ডাক্তারের ডিউটি আছে, তাদের নাম থাকবে, তাদের ডেজিগনেশন থাকবে। এরকম আরও বেশ কিছু ডিজিটাল ফরম্যাট আছে আপনার, যেমন আপনার এই যে আপনার এই যে টেস্ট করার যে টাকা পয়সা যে রসিদ, আমরা তো এখন তো কাগজের রসিদ দেয় অনেক জায়গায়, ওইটা ডিজিটালাইজেশন হয়ে যাবে। আপনি চাইলে বিকাশে আপনি পেমেন্ট করতে পারবেন, মানে সঙ্গে সঙ্গে ওইটা পেমেন্ট করার সাথে সাথে ওই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে, চুরি করার কোনো সুযোগ নেই। বিষয়টা এই টাইপের। তারপর 2 নম্বরে বলছে মধ্যম মেয়াদে। মধ্যম মেয়াদে বলতে ধরেন যে না আপনার 6 মাস 1 বছর সময় লাগতে পারে এই বিষয়গুলোকে আপনার মেইন মানে বাস্তবায়ন করার জন্য। তো স্বল্প মেয়াদে সে কি বলছে? পৃথক স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্যাডার গঠন করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, 2টা পয়েন্ট দিয়েছে। একটি হচ্ছে পৃথক স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্যাডার গঠন করতে হবে এবং আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ। আমি একটু পৃথক স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্যাডারের কথা বলি। আমি সবসময়ের জন্য কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, আমাদের স্বাস্থ্য সেক্টরে কিন্তু স্বাস্থ্য ক্যাডার ছাড়া আর কিন্তু কোনো ক্যাডার নাই। দেখেন যে কোনো একটি হসপিটালে ডাক্তারদের কাজ হচ্ছে রোগী দেখা, রোগীর সেবা দেওয়া, কিন্তু ডাক্তাররা কি করে? রোগীর সেবা দেয় এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা প্রশাসনিক কাজও করে। এই প্রশাসনিক কাজ করতে দেয়, তার হয় না প্রশাসনিক কাজ ঠিক মতো, সে পারে না ঠিক মতো রোগীর সেবা করতে। কাজে এখানে বলা হয়েছে এই জন্য যে আপনার এই যে প্রশাসনিক কাজ করার জন্য আলাদা ক্যাডার নিয়োগ দিতে হবে, ক্যাডার গঠন করতে হবে। স্বাস্থ্য ক্যাডারের পাশাপাশি হেলথ ম্যানেজমেন্ট ক্যাডার, তারা
প্রশাসনিক কাজটা করবে। মানে যেমন ধরেন যেগুলো ইউনিভার্সিটিতে যারা বিসিএস পরীক্ষা দেয় ওইখানে আরেকটা ক্যাডার অ্যাড করবে, হেলথ ম্যানেজমেন্ট ক্যাডার। যেমন এখন যেমন হেলথ ক্যাডার, সেবা ক্যাডার, আপনার স্বাস্থ্য ক্যাডার, এরকম হেলথ ম্যানেজমেন্ট ক্যাডার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ। আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝাইছে আপনার? যে ধরেন আমাদের যে স্বাস্থ্যক্ষেত্রের যে আর্থিক যে ব্যাপার স্যাপার, এটা একটা ঢাকা থেকে সবকিছু মেনটেন হয়। এখন ধরেন একটি উপজেলা লেভেলে বা একটা জেলা হাসপাতালে একটি এক্সরে মেশিন নষ্ট হয়ে গেল, এখন এটা সারতে হবে। এখন এই ক্ষমতাটা উপজেলা যে স্বাস্থ্য কর্মকর্তা থাকবে বা যিনি সিভিল সার্জন থাকবে, সে চাইলে তাৎক্ষণিকভাবে ওই টাকা সে খরচ করার এখতিয়ার থাকবে, এরকম একটা বিষয়। মানে বা যে আপনার বিভাগীয় যে পরিচালক আছে, সোজা কথা ওই সেন্ট্রালের, ঢাকার যে সেন্ট্রাল বা মন্ত্রণালয় অধিদপ্তরের আপনার নিতে হবে না, পারমিশন নিতে হবে না। এইখানে যারা স্থানীয়ভাবে যারা দায়িত্বে থাকবে তারা সেটাকে মেনটেন করতে পারবে, তারা টাকা খরচ করতে পারবে সেন্ট্রালের অনুমতি ছাড়া। খুবই দারুণ জিনিস, দারুণ প্রস্তাব তারা রেখেছে। এবং লাস্ট তারা যেটা করছে এটা হচ্ছে দীর্ঘমেয়াদ। দীর্ঘমেয়াদে একটি পয়েন্ট, অর্থাৎ এইটা করতে ধরেন যে 1 বছর বা তার অধিক সময়, 2 বছর 3 বছর সময়ও লাগতে পারে। তো তারা এখানে বলছে যে নির্ভরযোগ্য ঔষধ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে ইডিসিএল এবং সিএমএসডি এর কাঠামোগত সংস্কার। ইডিসিএল অর্থাৎ এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, আর সিএমএসডি অর্থাৎ সেন্ট্রাল মেডিসিন স্টোরেজ ডিপার্টমেন্ট বা ডিপো। তাহলে এখন দেখেন ইডিসিএল এর কাজটা কি? ইডিসিএল হচ্ছে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর সিএমএসডি এর কাজ কি? এটা হচ্ছে সারা বাংলাদেশের সকল ঔষধ বা চিকিৎসার যে সরঞ্জাম যেখান থেকে সাপ্লাই হয় বা যেখানে স্টোরেজ হয়, সারা বাংলাদেশের যেখানে স্টোরেজ হয় সেটাকে বোঝানো হয়েছে। এখন ওদের তাহলে কাজটা কি? এসেনশিয়াল ড্রাগ আপনার মানসম্পন্ন যে ঔষধ সেগুলো উৎপাদন করবে, এবং এই যে সিএমএসডি অর্থাৎ সেন্ট্রাল মেডিসিন স্টোরেজের কাজটা কি সমন্বয় করার কথা বলছে? ধরেন হঠাৎ করে একটা হাসপাতালে একটি স্যালাইন শেষ হয়ে গেল বা যে কোনো একটা ওষুধ শেষ হয়ে গেল, এখন কি হয়? ওইটা আসতে কিন্তু 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসও লাগে। কিন্তু ধরেন আজকে একটি উপজেলা বা একটি জেলা লেভেলে নর্মাল স্যালাইন বলেন বা যে কোনো একটা স্যালাইন ধরেন যে শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আজকে শেষ হয়েছে কালকেই পাবে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেন তারা পায়। জাস্ট এরকম বোঝানো হয়েছে যে ঔষধের যে কোম্পানিটা এবং ঔষধ যে স্টোরেজ করার যে জায়গাটা, তাদের মধ্যে একটা সমন্বয় নিয়ে তারা যেন খুব দ্রুতভাবে যেন সব কিছু সাপ্লাই দিতে পারে, সারা দেশে যেন ছড়িয়ে দিতে পারে, এই জায়গাটা একটা সংস্কার করতে হবে, এই বিষয়টা তারা বোঝানো হয়েছে। লাস্ট ফিনিশিংটা একটু আপনাদেরকে বলি। এই যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্যমন্ত্রী আমাদের। তিনি বলেন স্বাস্থ্যসেবা একটি সাংবিধানিক অধিকার, আর এই অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সততা প্রতিষ্ঠা করা অপরিহার্য। তাহলে আপনারা কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে গেলেন যে আমাদের দেশে প্রতি বছর স্বাস্থ্য খাতে প্রচুর টাকা, প্রচুর অর্থ বাজেট করা হয়। সেই অর্থ যারা দায়িত্বে থাকে, দায়িত্বে কারা থাকে, ম্যাক্সিমাম সব জায়গায় ডাক্তাররা থাকে, তারা এটাকে এক্সিকিউট করতে পারে না। তার জন্য রোগীরা সেবাটাও ঠিক মতো পায় না। রোগীরা যে বলে ওষুধ নাই কেন, ঠিকই তো বলে। এটা একটু আপনারা একটু সাধারণ মানুষের মাঝে একটু এটা ছড়িয়ে দেন, আপনাদের দায়িত্ব এটা। হ্যাঁ, তারা যেন হাসপাতালে গেলে যেন জবাবদিহি করতে পারে। আপনি যত স্বাস্থ্যখাত সম্পর্কে যত জানবেন, আপনার বিষয়গুলো জানাটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার জন্য হাসপাতালে গিয়ে যেন আপনি 2 কথা বলতে পারেন। হ্যাঁ, আপনার যে অধিকারটা, দেখেন আপনার জন্য বাজেট হচ্ছে, আমাদের সাধারণ বাংলাদেশের নাগরিকদের জন্য বাজেট হয়েছে। এই বাজেটগুলো যারা দায়িত্বশীল, যারা তারা এক্সিকিউট করতে না পারার জন্য এই টাকাগুলো সব বাজেয়াপ্ত হয়েছে, এবং তারা কিন্তু চিকিৎসাটাও পাইল না। ডাক্তাররা কি করে? অল্প একটু সময় সে ডিউটি করে, এবং ওইটুক ডিউটির মধ্যে তারা রোগী দেখে, প্রশাসনিক কাজ করে, এগুলো তারা কখন করবে? হ্যাঁ হ্যাঁ, হাসপাতালে ঠিক মতো তারা আসেও না, ঠিক আছে। প্রায় সময় তো আমরা দেখি যে তারা থাকে না, আমার বাইরে সিনবার করে বা তারা ছুটিতে থাকে, না বলে চলে যায়, অনেক দেখি। হ্যাঁ, তা যারা ভালো, শোনেন আমি একটা কথা বলি ডাক্তার স্যারদের উদ্দেশ্যে। আপনি হয়তো সবসময় ভাবতে পারেন আমি কি ডাক্তারদের বিরুদ্ধে, আমি কখনো ডাক্তারদের বিরুদ্ধে কথা বলি না। হ্যাঁ, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ঠিক আছে। তো যে ডাক্তাররা মনে করেন করাপশন করে, তাদের বিরুদ্ধে কথা বলি। এবং বাংলাদেশ অজস্র অজস্র নামি দামি ডাক্তার আছে, বিদেশ থেকে ফেরত যেসব রোগী তারা বাংলাদেশে এসে ভালো হচ্ছে, আমরা এরকম বহুত নিউজ দেখি এবং প্রাউড ফিল করি এগুলো নিয়ে, ঠিক আছে।
প্রচুর 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 ভালো ডাক্তার আছে, মানে মানে অমায়িক, মানে ধরেন যে মানে কি বলবো, তারা মানুষের জীবন দান করতেছে নিত্য নতুন, ঠিক আছে? তো তাদের প্রতি সবসময়ের জন্য রেসপেক্ট আমার। সবসময়ের জন্য যে নেগেটিভ কথা যদি ডাক্তারদের বলি, যারা করাপশন করে জাস্ট তাদের বিরুদ্ধে। হ্যাঁ, আপনারা কখনো মনে কষ্ট পাবেন না, আমার কথাতে কখনো এই জিনিসগুলোকে কখনো ধরবেন না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে না, এই ছেলেটা যা বলতেছে ও তো আপনার পাশে একদম ডাক্তার ধরেন, সে করাপশন করতে আপনি জানেন, আমি ওর বিরুদ্ধে বলতে, আপনার বিরুদ্ধে না, কাজেই কষ্ট নেবেন না। তো এই হচ্ছে আমাদের স্বাস্থ্যের অবস্থা। তো এই বিষয়গুলো না আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো।